मैं उन्हें माफ करना चाहता हूँ। ये गुमराह बच्चे हैं, उनको কথা বলছেন, ওর কাছে ক্ষমা কে চেয়েছে? ভারতবর্ষের যুব সমাজ কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী নাকি? তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রশাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ, ক্ষমা প্রার্থী না। যার ক্ষমা চাওয়া উচিত ছিল মাথা নত করে, সে ঔদ্ধত্যের সঙ্গে বলছেন আমি ক্ষমা করলাম। এটা হচ্ছে বোধের পার্থক্য। পাক যুগে আরো জোরালোভাবে দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে মারার চেষ্টা কোথাও না কোথাও গিয়ে। কি বলবেন? আমি তো বলতে পারবো না মুখ্যমন্ত্রীকে মারার চেষ্টা হয়েছে কি হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে এই লোকটা যাকে তুমি বলছো পাক জঙ্গির সঙ্গে যোগাযোগ আছে, নিশ্চিন্তে নিরাপদে থাকলেন কি করে? আমাদের গোয়েন্দা দপ্তর কি করেছেন? আমাদের পুলিশ দপ্তরের ভূমিকা কি? সুতরাং এইসব কথা বলে বাজার গরম করা যায়, কিন্তু আসল সমস্যার সমাধান করা যায় না। আমাদের খুঁজে বার করতে হবে যে কাদের গাফিলতি হলো। একজন এত বড় কি বলা হচ্ছে সাংঘাতিক কি দুর্বৃত্ত, সে এখানে রয়ে গেল এতদিন কি করে, এটা বুঝতে হবে। মৌলবাদী শক্তির কাছে মাথা নোয়ালে চলবে না, মুখ্যমন্ত্রী সুরক্ষা নিয়ে চিন্তিত পার্থ চ্যাটার্জি। যাক, পার্থ অন্ততপক্ষের পুরনো বন্ধুর সুরক্ষা নিয়ে চিন্তায় আছে, তার কারণ ও দেখেছে যে পুরনো বন্ধুর যিনি আত্মসহায়ক সে খুন হয়ে গেছে, সেটা নিয়ে কোনো হেলদোল নেই। এটা দেখে পার্থর একটু ভয়টাই হয়েছে বোধহয়। আমাদের বহু নেতা মধুতে আসক্ত, নিজের দলের নেতাদের কেন কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ? ও সবাই অশক্ত, বহু নেতা কি ওই মধুতে আসক্ত? বহু নেতা বিজেপির, কেন বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য তো কিছু নেই, একই দল, জামা পাল্টেছে। সুতরাং আগেও তারা মধু মোহে আসক্ত ছিলেন, এখনও মধু মোহে আসক্ত থাকবেন। আবারও কাশ্মীরে জঙ্গি হামলা এবং দেশে একের পর এক জঙ্গি হামলা, দেশের নিরাপত্তা কি তাহলে খামতি হয়ে যাচ্ছে কোথাও না কোথাও? কি এত ভারতবর্ষের তো মন্ত্রীরা বড় বড় বক্তৃতা ছাড়া কিছু করেন না। আবার কি করে জঙ্গি হামলা হলো? ওরা বলতো 370 বাতিল করে দিলাম, এখন জঙ্গি টঙ্গি সব বন্ধ হয়ে যাবে। তো এখন আবার নতুন করে জঙ্গি হামলা হচ্ছে কেন? এর জবাব দিচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী? দায়িত্ব নিচ্ছেন, দায় নিয়ে পদত্যাগ করছেন? এসব কিচ্ছু করবেন না। আর এইসব জঙ্গি হামলা টামলা আমার মনে হয় যদি আমরা আর একটু গভীর তদন্ত করি, দেখবো এর পেছনে একটা পরিকল্পনা আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন পার্লামেন্টে পহেলগাঁও নিয়ে আমি যে কথা বলেছিলাম, সে কথারই পুনরাবৃত্তি করতে হচ্ছে। বিরোধীদের দাবি বিজেপি মুসলিম বিরোধী, মুসলিমদের উন্নতিতে এবার ডাবল ইঞ্জিন, সেকুলার হওয়ার কি তাহলে চেষ্টা কোনোভাবে? আমি 2টো বাড়ি করে দিলাম, 4টে পায়খানা বানিয়ে দিলাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি তার মানুষের জীবনের মধ্যে নিরাপত্তা বোধ, তার অস্তিত্ব সংকটে না ফেলা, এই জায়গায় পৌঁছতে পারছি কিনা। মুসলিমদের বাড়ি করে দিয়ে বললাম আমি খুব ভালো কাজ করেছে, তা তো নয়। তারা তো প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের শিক্ষা, তাদের জীবন আচরণ, তাদের ব্যক্তিগত জীবন সবেতে আক্রমণ করছেন। প্রায় 12,000-এরও বেশি ভোট পেয়েছে। 12,000-এর বেশি ভোট পেয়ে জিতে গেছেন। জিতেছেন, ভালো কথা। এতে কি, এতে নতুন করে কি বলা আছে? বিহারের মানুষ তারা বিজেপি চরিত্রটা বুঝে ফেলেছে, তাই তারা তাদের মতামত দিয়েছে। এই যে বিহারের যে হার হলো বিজেপি, ছাত্র আন্দোলনের প্রভাব পড়ছে বলে মনে হয়? এতে সার্বিকভাবে দেশে অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি সব কিছুর প্রভাব শুধুমাত্র ছাত্র আন্দোলন বলে গুলিয়ে ফেললে চলবে না। সামগ্রিক বিজেপির ব্যর্থতার বিরুদ্ধে মানুষের ক্ষোভটা এইভাবেই প্রকাশ পাচ্ছে। বেশ কিছু মানুষ বলছেন যে আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল, আরও একবার স্বাধীন করার জন্য আমাদের নামতে হবে, ইভিএম পেশ করাতে হবে, না হলে এই সরকার যাবে। যে যা বলছে বলবে, প্রত্যেকে বলার স্বাধীনতা আছে, আন্দোলন করবে, কিন্তু স্বাধীন কথাটা, দেশ স্বাধীন কথার অপপ্রয়োগ না করাই ভালো। দেশ একবারই স্বাধীন হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে। এখন যেটা স্বাধীনতা, সেটা আমরা বলি যে দুর্ভিক্ষ থেকে, ভুখমারি সে আজাদি, অশিক্ষা সে আজাদি, তানাশাহি সে আজাদি, আজাদি কে লিয়ে আজাদি, এই হচ্ছে আমাদের স্লোগান। আজাদি বললে তো বলছে ঠ্যাং ভেঙে দিতে। দিক না, ঠ্যাং ভাঙবে কার ঠ্যাং? নিজের ঠ্যাংই ভাঙবে। আজাদি বললে নিজের ঠ্যাংই ভাঙবে, কেন যে আজাদি চায় না সে ঘরে বসে থাকবে। বলছে যে এটা বাবরের সরকার চলছে না, এটা শ্যামাপ্রসাদের সরকার চলছে। আরে শ্যামাপ্রসাদের সরকার মানে তো মুসলিম লীগের সরকার, এটা আমি আগেও বলেছি। এবং আমি এটা বলেছি বলে ফেসবুকে আমি দেখছিলাম আমাকে পুরো বিজেপি বাহিনী নিয়ে পড়েছে কুৎসিত শব্দ, যা আমাদের একটা নোংরা পাড়া ছিল সেখানেও শুনতাম না।
এই যে আপনিও বেশ কয়েকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, লোকসভাতে করেছেন, বিধানসভাতে করেছেন, ইভিএম এর উপরে যে মানুষের একটা অভিযোগ রয়েছে, সেটা কি আপনি কতটা দেখুন, আমি তো ইভিএমএ যন্ত্রের কারিগরি বিদ্যা নিয়ে খুব পারদর্শী নই বলতে পারবো না। তবে মানুষের মনে যখন এই ধরনের একটা অনাস্থা তৈরি হচ্ছে, তখন সরকারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে আস্থাটা ফিরিয়ে আনা, এবং সেই আস্থার অনুযায়ী যদি ভোটটা হয় তাহলে মানুষের গণতন্ত্রের উপর একটা ভক্তি শ্রদ্ধা বাড়বে। তো যখন এত মানুষ বিক্ষোভ করছেন যে ইভিএমে গণ্ডগোল আছে, তো ইভিএম বাতিল করলে ক্ষতি কী? এক জায়গায় পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই জায়গায় দেখা গেল যে বিজেপির ভরাডুবি হয়েছে। আবার অন্য অন্য জায়গায় যে জায়গায় ইভিএম এ ভোট হচ্ছে, সে জায়গায় আবার বিজেপি ব্যাপকভাবে ফিরে আসছে। সেই জায়গা থেকে মানুষের মনে একটা আমি সে কথাই বললাম, মানুষের মনে যদি একটা অবিশ্বাস জন্মে থাকে, তাহলে প্রশাসনের দায়িত্ব মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনা। এই বিশ্বাস ফিরিয়ে আনতে যদি ব্যালট বক্সে ভোট হয়, আগে যেমন কাগজের ব্যালটে, সেটা করাই ভালো। এই যে আপনি অনেকদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন, কি মনে করছেন যে নরেন্দ্র মোদী সরকারের 2029 সাল পর্যন্ত শেষ? না, ওইসব জ্যোতিষীর মধ্যে আমি নেই। আমি তো জ্যোতিষবিদ্যা করি না। অনেক পরিস্থিতি পরিবর্তন, অনেক কিছু ঘটবে, ঘটনা তার উপর নির্ভর করে, মানুষের চেতনার উপর নির্ভর করে। যেভাবে মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী যেভাবে লাইভে আসছেন এবং ছাত্রদের ক্ষমা করছেন, বড় মনের মানুষ দেখাচ্ছেন, সেক্ষেত্রে তো অনেকের মধ্যে ভয় পেয়েছে। ভয় পেয়েছে তো। আমি তো আমার ফেসবুক পোস্টে বলেছি যে প্রধানমন্ত্রী উচিত ছিল ক্ষমা চাওয়া সমস্ত জনগণের কাছে, যেভাবে পুলিশ ছাত্রদের উপর অন্যায় করেছে, জুলুম করেছে। সেই ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি ক্ষমা প্রদর্শন করার কথা বলছেন। ওর কাছে ক্ষমা কে চেয়েছে? ভারতবর্ষের যুব সমাজ কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী নাকি? তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রশাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ, ক্ষমা প্রার্থী না। যার ক্ষমা চাওয়া উচিত ছিল মাথা নত করে, সে ঔদ্ধত্যের সঙ্গে বলছেন আমি ক্ষমা করলাম। এটা হচ্ছে বোধের পার্থক্য। উনি বলছেন যেভাবে আমার স্বর্গীয় মার তা ওর দল তো ওর নির্দেশে ওর দল তো সবাইকে আগাদারি করছে। বিজেপির আইটি সেল বা বিজেপির অন্ধভক্তরা আমি দেখিয়ে দেবো নাকি ফেসবুক খুলে? মুখ্যমন্ত্রী বলছিলেন যে ধর্মতলায় যারা গন্ডগোল করেছেন, তাদের এই প্রথম আমরা গুন্ডা দমন আইন তাদের উপরে লাগু করলাম। তাদের 3 পুরুষ ছাড়া পাবে না, কিন্তু 3 দিন পরে ছাড়া পাওয়া গেল। আজকে একজন কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী, তিনি বললেন যে আজও এই আইনের কোনো সারবস্ত নেই। আইনটা চালু হয়নি। বহুত প্রথম দিনই তো মামলা করেছে, সেদিনই বলা হয়ে গেছে যে আইনটা এখনো চালু হয়নি। নতুন করে বলার কি আছে? পশ্চিমবঙ্গে বসে বাংলাদেশের হিন্দু সাধুদের মুক্তি চাইলেন তাসলিমা নাসরিন। বিজেপির ওপর কি তাহলে এত আস্থা কেন তাসলিমা? তসলিমা একজন মৌলবাদী চিন্তার মানুষ। তিনি ইসলাম মৌলবাদের বিরোধিতা করতে গিয়ে হিন্দু মৌলবাদের ক্রোড়ে আস্থা নিয়েছেন। এটাই হচ্ছে বিপদ।